নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ ৩৮ বছর ধরে নানা জটিল রোগের চিকিৎসা করে চলেছি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধ্যাত্ব, বন্ধ্যাত্বের হোমিওপ্যাথি চিকিৎসা। এটা শুনে অনেকে অবাক হতে পারেন এবং প্রথম যখন চিকিৎসা করতে আসি তখন অনেকে অবাক হয়েছে। তো আমি বন্ধ্যাত্ব চিকিৎসা এক্ষেত্রে বলবো, বন্ধ্যাত্ব হলেই আমরা ভাবি যে কোনো মহিলার সমস্যা, কিন্তু এখন দেখা যাচ্ছে 40% অফ মেল কজ, অর্থাৎ পুরুষের শুক্রাণুহীনতা এবং শুক্রাণু আছে অথচ ফার্টাইল নয়, এবং এরকম সমস্যাও দেখা যাচ্ছে। ইজিলি ইজাকুলেট হয়ে যাচ্ছে, তার পেনিস ইরেকশন হচ্ছে না, এবং যৌন দুর্বলতা, যৌন কম থাকা, এবং এগুলো কারণ বলছে বর্তমানে কেরিয়ার তৈরি করতে গিয়ে বয়স বেড়ে যাওয়া, আর টেনশন, পারিপার্শ্বিক চাপ, সাংসারিক চাপ, এবং এই করতে করতে বিয়ে করতে দেরি হওয়া। তা আমরা যখন কোনো বন্ধ্যাত্বের চিকিৎসা করতে শুরু করি আমরা দুজনকেই আসতে বলি। ফার্স্টলি আমি ব্যক্তিগতভাবে আগে পুরুষটার পরীক্ষা নিরীক্ষা করি, এবং দেখা গেছে যে এই পুরুষের অনেক ক্ষেত্রে এই স্পামহীনতা হয় কেন না, যারা মামসে ছোটোবেলায় ভোগে এবং মামসের জামটা কিন্তু টেস্টিসে এসে তাকে ইনফ্লামেশন তৈরি করে, তার জন্য শুক্রাণুহীনতার কারণ হয়। এক্ষেত্রে আমাদের মার্ভেলাস ওষুধ আছে, এবং এই যে হিস্ট্রি অফ মামস পেলে তখন আমাদের অ্যান্টিডোট অফ মামসটা করে দিলে তার কিন্তু ওই স্পামহীনতার সমস্যাটা চলে যায়। আর অন্যান্য যৌন দুর্বলতা, মেন্টাল সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে, তার জন্য কাউন্সেলিং এবং হোমিওপ্যাথি মেডিসিন খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। আর ফিমেল পার্টনারদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, তার পলিসিস্টিক ওভারি থাকে, অনেক সময় তার হরমোনাল ডিসব্যালেন্স থাকে, আবার অনেক সময় কি হয় না, তার ফেলোপিয়ান টিউব ব্লক থাকে। এবং আমাদের ক্ষেত্রে যদি ইউটেরাস না থাকে, আমি এরকমভাবে পেশেন্ট পেয়েছি ইউটেরাস নেই, সেক্ষেত্রে আমরা তো আর কিছু করতে পারি না, কিন্তু ফেলোপিয়ান টিউব ব্লক সেটাকে আমরা ওভারকাম করে দিতে পারি। আগেই বলেছি শুক্রাণুহীনতাকে কিন্তু আমরা নর্মাল করে তাকে বাচ্চা ধারণে আমরা সুবিধা করতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বন্ধ্যাত্ব মানে কিন্তু যৌথ উদ্যোগের ব্যাপার। যেমন আমার কাছে বেশ কয়েকটি পেশেন্ট এসেছিল, সেই পেশেন্টগুলো বলেছিল যে তারা কিন্তু আইভিএফ করে ফেলিওর। এবং আপনারা জানেন কি না জানি না, আইভিএফের সেন্টারগুলো বলে যে ক্ষেত্রে 70% ফেলিওর আর 30% সাকসেস। আর আমাদের বন্ধ্যাত্বের চিকিৎসার ক্ষেত্রে আমরা 40% টু 45% সাকসেস অ্যান্ড আদার দ্যান হচ্ছে ফেলিওর। যাই হোক, আমি যে কথা প্রসঙ্গে বলতে চাইছি যে আইভিএফ করার পর যখন ফিরে এসছে সেই সব রুগী আমাদের অন্য প্রসঙ্গে আমাদের কাছে চিকিৎসা করতে এসছে 2বার 3বার, এবং কয়েক লক্ষ টাকা খরচা করার পরে তারা কিন্তু বন্ধ্যাত্ব চিকিৎসা সেভাবে করতে আসেনি। তারা অন্যান্য শারীরিক সমস্যা প্রসঙ্গক্রমে সে আইভিএফ করে ব্যর্থতার কথা আমাদের বলে। তখন আমি বলি ঠিক আছে, আমি চেষ্টা করছি, তুমি আইভিএফ করবে, কিন্তু তুমি আমাদের চিকিৎসা 1 মাস বা 6 মাস করার পরে আমি বলবো যখন তুমি আইভিএফ করবে। তখন আমি এরকম অনেক পেশেন্টকে কিছুদিন চিকিৎসা করার পরে তাকে আইভিএফ করতে বলছি, সাকসেস হয়েছে। তখন পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে যে স্যার এটা কী করে হলো। আমি এটা কী করে হলো মানে, আমরা চাষির ছেলে, যে চাষের জমিটা তোমার ঠিক ছিল না, এবং সেই জন্যে তুমি যতই বীজ দাও না কেন সেই মাটিটা উর্বর না হওয়ার কারণে তোমার ফেলিওরটা আসছিল। আমাদের হোমিওপ্যাথি ওষুধের সে ক্ষমতা আছে যে ক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করে দিতে পারি। অনেক সময় যাদের ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস আছে সেক্ষেত্রেও কিন্তু টিউবারকুলার জাম, আমাদের কিন্তু টিবি হয়ে গেছে ভাববেন না, টিবি তার মধ্যে জেনেটিক্যাল ওয়েতে পারসিস্ট করছে, এবং আমরা অনেক সময় জেনেটিক্যাল টেস্ট করে আরএনএ ডিএনএ কোনটা ডিফেক্ট হয়েছে তার বেসিসে আমরা হোমিওপ্যাথি মেডিসিন দিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই বন্ধ্যাত্ব নিরসন করা সম্ভব হচ্ছে। সর্বোপরি আমি যে কথাটা বলতে চাইছি যে বন্ধ্যাত্ব কাকে বলে না, বন্ধ্যাত্ব হলো তাকেই বলে যে 2-3 বছর কোনো কন্ট্রাসেপটিভ ইউজ না করার ফলে, বিভিন্নভাবে চেষ্টা করার ফলে যদি তার বাচ্চা না হয় তখন তাকে বন্ধ্যাত্ব পর্যায়ে ফেলা যায়, তার ট্রিটমেন্ট করার প্রয়োজন। এই প্রসঙ্গে আর একটা কথা বলি যে আপনি সহবাসটা কখন করবেন। অনেকে বলে আমি চেষ্টা করছি স্যার হচ্ছে না, সেক্ষেত্রে বলবো যে অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়াল সাইকেলের পরে যে প্রথম যে মেন্সটা যখন শেষ হয়ে যাবে তারপরে 10ম থেকে 20 দিন কিন্তু একটা উর্বর টাইম, তাই ওই সময় সহবাস করলে কিন্তু বাচ্চা ধারণের ক্ষেত্রে খুব সুবিধা হয়। তা যাই হোক, এর সঙ্গে আরও অনেক ফ্যাক্টর আছে, যে যদি বারবার অ্যাবর্শন হয়ে যায় সেখানেও একটা ফ্যাক্টর আছে, তার হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে কিনা। এ প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতা বলি যে আমি হুগলিতে একটা জায়গায় গেছিলাম সেমিনার করতে, তখন আমি সেখানে রুগী
রুগীও দেখেছিলাম বিনামূল্যে, সেই জন্য 200-250 পেশেন্ট, প্রায় রাত্রি 10টা-11টা বেজে গেছে পেশেন্টগুলো দেখার জন্যে। তখন একজন ভদ্রমহিলা বলছে, স্যার আপনার সঙ্গে গোপনভাবে কথা বলতে চাই। তো আমি বললাম ঠিক আছে, আমি তো অনেক রাত্রি হয়ে গেছে, তো আমাকে যারা নিয়ে গেলো তারা বললো কালকে বলবে। আমি কালকে কিন্তু আমার সময় ছিল না, আমার আর একটা সেমিনার ছিল বা আরামবাগে, সেই জন্য আমার কালকে ভোরে বেরিয়ে আসতে হবে। আমি বললাম যা বলার বলুন, এখনই বলুন। তখন উনি বললেন যে আমার 5বার অ্যাবর্শন হয়ে গেছে এবং আমার স্বামী কিন্তু হোমিওপ্যাথি বিশ্বাস করে না, এবং আমার স্বামী অ্যাকচুয়ালি একজন নার্সিংহোমের মালিক। তো সেই জন্যে আমাদের সমস্ত গাইনোকোলজিক্যাল দেখা হয়েছে, ইভিন বেড রেস্ট থাকা অবস্থাও আমার 3 মাসে, 6 মাসে, 7 মাস পর্যন্ত সময় আমার অ্যাবর্শনটা হয়ে গেছে। তাই আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করব। কিন্তু যেহেতু ওর স্বামী বিশ্বাস করে না, সেই জন্য ভদ্রমহিলা অনেক কষ্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতো। পরবর্তীকালে ওর স্বামী আমাকে বিশ্বাস করেছে কীরকম না, আমাদের চিকিৎসা করার পর তোর বাচ্চা এসছে। তো বাচ্চা তো আগেও এসেছিলো, কিন্তু ওই যে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে 3 মাসে, 6 মাসে, 7 মাসে, সেই জন্য আমি বললাম যে এখন আসতে হবে না, আপনার স্বামীকে পাঠাবেন। তো স্বামী একটা ট্রাইং বেসিস, অর্থাৎ একটা ট্রাই করার পদ্ধতিতে তিনি আসতেন, তারপরে ওষুধ খেতেন এবং তাকে বেড রেস্টে রাখা হয়েছিল। পরবর্তীকালে তার একটা বাচ্চা হয় এবং বাচ্চা হওয়ার পরে আমাদেরকে মিষ্টি খাইয়ে গেছে। এবং নট অনলি দ্যাট, আমার জীবনের সাকসেস হলো এই, সেই বাচ্চাটার নাম রেখেছে আমার নামে, প্রকাশ সামন্ত। তাহলে বুঝতেই পাচ্ছেন যে বন্ধ্যাত্বের চিকিৎসায় হোমিওপ্যাথি সাকসেস হতে পারে। এরকম অসংখ্য পেশেন্ট আছে যারা পলিসিস্টিক ওভারিতে ভুগে, যাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, প্রোল্যাক্টিন বেশি, হরমোনাল ডিসব্যালেন্স এবং বারবার মিসক্যারেজ অর্থাৎ অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রেও কিন্তু হিস্ট্রি অফ অ্যাবর্শন ক্ষেত্রেও একটা কাজ করে। এবং আমার আরেকটা কেসে বলবো, জানি না এটা বলা ঠিক হবে কিনা, যেহেতু এই ডাক্তারি ব্যাপার, এখানে কোনো লজ্জার ব্যাপার নেই, মানুষের জীবনে কোনো লজ্জা থাকা উচিত নয়। তো সেই ক্ষেত্রে বলবো যে একটি পেশেন্ট এসেছিল, তার বাচ্চা হচ্ছিল না, তার এমনি সমস্ত ওকে ছিল, অর্থাৎ তার ফাংশনাল সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো ঠিক ছিল। তখন আমি তাকে বললাম যে আপনি বিয়ের আগে কি কোনো বাচ্চা হয়েছিল? তখন সে বলল স্যার আপনি বুঝতে পারছেন? তখন আমি বললো হ্যাঁ। তখন আমি তাকে শুধুমাত্র আর্নিকা দিয়েছিলাম, অর্থাৎ হিস্ট্রি অফ ইনজুরি, অর্থাৎ অ্যাবর্শন করেছিল, তার ভিত্তিতে তার 3 মাসের মধ্যে বাচ্চা এসেছিল। আরেকটি পেশেন্ট, সে একটি বড় হসপিটালের নার্স, সে যখন এসেছিলো আমার কাছে, তার বাচ্চা হচ্ছিল না, বৈদ্যনাথ চক্রবর্তীকে সে দেখাতো। তো বৈদ্যনাথ চক্রবর্তী বলেছিল তোমার হবে, কারণ তোমার এমনি নর্মালি সমস্ত ফাংশনাল লেভেল ঠিক আছে, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তো আমি সেই ভদ্রমহিলা যখন আসে, সুন্দরী ভদ্রমহিলা, তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা শুনে তিনি অবাক হয়েছিলেন। আমি বলেছিলাম যে আপনি কি হস্তমৈথুন করেন? তখন তিনি বললেন স্যার আমি কে জানেন, আমি একটা হসপিটালের নার্স, আমাকে এরকম প্রশ্ন করছেন? আমি বললাম দেখো আমি ডাক্তার, আমি ওই প্রান্তে যখন বসেছো, আমার রুগী, আমি যা প্রশ্ন করব উত্তর দিতে হবে, সেই উত্তর দিলেই তবেই চিকিৎসাটা সম্ভব, এখানে লজ্জার কোনো জায়গা নেই। তখন আমাকে বললো স্যার আপনি কী করে বুঝলেন? আমি বললাম তোমার মুখ দেখে বুঝলাম, আমার অভিজ্ঞতা থেকে বুঝলাম। তখন আমি বললাম যে, তখন সে বললো হ্যাঁ আমার পিসিমা ছিল বিধবা, তার কাছে আমি থাকতাম, মানুষ হয়েছি তার কাছে, তিনি হ্যান্ডিং করতেন এবং তিনি সেই হস্তমৈথুনটা আমাকে শিখিয়েছিলেন। আমি এখন এমন আমার এই অবস্থা যে আমি স্বামীর সঙ্গে সহবাস করার পরেও হস্তমৈথুন না করে আমি কিন্তু শান্ত হই না। তখন আমাদের একটা প্ল্যাটিনা বলে ওষুধ ছিল, সেই প্ল্যাটিনা দিলাম আর বললাম যে হস্তমৈথুন করে সহবাস করবেন, উইদিন 3 মান্থ তার বাচ্চা এসছে। তার মানে এইসব ঘটনা পরম্পরা বললাম যে শুধুমাত্র ওষুধ দিলেই হবে না, কেস হিস্ট্রিটা নিতে হবে, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড, এটা জানতে হবে, এবং তাহলেই কিন্তু এই বন্ধ্যাত্ব নিরসন হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি এই কথা বলতে চাইছি, বন্ধ্যাত্ব হলেই সেক্ষেত্রেও যে হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব। আরেকটা ঘটনা, মানে আমাদের একজন প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলে একজন সিনিয়র ডাক্তার ছিলেন, তিনি ছোট ছোট বই লিখতেন, ধন্বন্তরী, এবং তিনি একটি বই লিখেছিলেন, সেই বইটির নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি। এবং সেই জন্ম নিয়ন্ত্রণে যে হোমিওপ্যাথি বইয়ে উনি লিখেছেন যে নেট্টামিউর দিলে জন্ম নিয়ন্ত্রণ সম্ভব, যদিও এটা স্বীকার করা যায় না, কারণ জন্ম নিয়ন্ত্রণ কিন্তু সব ক্ষেত্রে ওইভাবে হয় না, এবং হোমিওপ্যাথিতে হয় না বলেই আমি পরবর্তীকালে আবার একটা ভিডিও করব জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে। কিন্তু এইটা মনে করা হয়েছে, যেহেতু একজন সিনিয়র ভদ্রলোক লিখেছেন যে নেট্টামিউর কিন্তু কিছুটা হলেও সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এই ভাবনা থেকে, তাহলে যা আমাদের যে হোমিওপ্যাথি থিওরি, ডিজিজ প্রডিউসিং পাওয়ার ইজ নোন অ্যাজ ডিজিজ কিউরেটিভ পাওয়ার, এই দৃষ্টিকোণ থেকে যদি এটা করতেই পারে, তা আমি সাগরে গেছিলাম। নেট্টামিউর হচ্ছে কমন সল্ট এবং সাগর হচ্ছে লবণাক্ত এরিয়া এবং সমুদ্রের চারপাশে যারা থাকে, এবং সেখানে আমি প্রায় 5-10টা বন্ধ্যাত্বের রুগী পেয়েছিলাম। সেখানে আমি ওই প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বইয়ের
অভিজ্ঞতা নিয়ে বা নলেজ নিয়ে আমি প্রত্যেককে র্যান্ডামলি নেট্টামিউর 1M 10M CM অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, অ্যাকর্ডিং টু ক্রনিক নেচার তাদেরকে ওষুধ দিয়েছিলাম। তার মধ্যে 5টা ভদ্রমহিলার বাচ্চা অসম্ভব হয়েছে। তাই হোমিওপ্যাথিতে কিন্তু এইসব ভাবনাগুলোই ভাবতে হবে। কেন নেট্টামিউর দিলাম এক্ষেত্রে? যেহেতু সাগর চারদিকেই সমুদ্র বেষ্টিত, নোনতা আবহাওয়া, এবং তার জন্যই কি তার অবস্টাকেল টু রিকভারি হচ্ছে, এই ভাবনা থেকেই কিন্তু ওষুধ দিয়েছে এবং সাকসেস হয়েছে। যাই হোক, এইভাবে কিন্তু কোনো ওষুধ দিয়েই যে তার মানে নেট্টামিউর দিলেই যে হবে তা নয়। এবং আরেকটি পেশেন্ট, সে কিন্তু পাঁশকুড়ার পেশেন্ট, সে কিন্তু জাপানে থাকতো এবং সে জাপানে পরবর্তীকালে কিন্তু সে আমাকে বলল যে স্যার আমার মাথার যন্ত্রণা, আমি প্রেগনেন্সি ছিলাম, পাঁশকুড়াতে ছিলাম, তখন আমাকে নেট্টামিউর দেওয়ার জন্যে আমার কিন্তু অ্যাবর্শন হয়ে গেছিলো এবং ডিজিজ প্রডিউসিং পাওয়ার ইজ নেন ডিজিজ কিউরেটিভ পাওয়ার। সেই ভাবনা থেকে সেই পেশেন্ট তার বাপের বাড়ি যখন পাঁশকুড়া আসে, সে জাপানের ডাক্তার দেখেও সাকসেসফুল হয়নি, সেখানে আমি নেট্টামিউর 1M দিয়ে কিন্তু তার এই সাকসেস রেটটা পাওয়া গেছে। তাই এইভাবেই হোমিওপ্যাথি যে ইন্ডিভিজুয়ালেশনের উপরে নির্ভর করে সেই ভাবনাটা ভাবতে হবে। কিন্তু এই কথা বলতে চাই যে সব পারে না, কিন্তু বন্ধ্যাত্বের চিকিৎসা হোমিওপ্যাথি করতে পারে। এটা আমার অভিজ্ঞতা, আমার 38 বছর অভিজ্ঞতা। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। যদি আপনাদের এই সমস্তগুলো কাজে লাগে বা ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে আপনারা কীরকম ভিডিও চান আমাদের জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এবং আপনারা সকলে ভালো থাকুন, এই অভিপ্রায়ে আমাদের এই ভিডিওগুলো বানানো। যাই হোক, নমস্কার।